হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আলোচনা করব বাংলা ব্যাকরণের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে সন্ধি। আজকে আমি বেসিক্যালি ব্যঞ্জন সন্ধিটা আলোচনা করব। সন্ধি তোমাদের আমি 3টে পার্টে দেব, যেগুলো তোমাদের ব্যঞ্জন সন্ধি একটা ক্লাসে দেব, স্বরস সন্ধি একটা ক্লাসে দেব, এবং আরেকটা ক্লাসে তোমাদের এক্সট্রা যেগুলো থাকে, ব্যতিক্রম থাকে, নিপাতনে সিদ্ধ সন্ধি থাকে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে ম্যাডাম সন্ধি সমাসটা একটু পড়িয়ে দিতে। তো আমি চেষ্টা করছি তোমাদের সন্ধি সমাস বা তোমাদের যে পদগুলো রয়েছে সেগুলো, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বেসিক্যালি, সেগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। দেখো, প্রথমেই আমরা জানবো ব্যঞ্জন সন্ধি কাকে বলে। দেখো এখানে লেখা আছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণের মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ সন্নিহিত দুটি ব্যঞ্জন বর্ণের কিংবা একটি ব্যঞ্জন বর্ণ এবং একটি স্বরবর্ণের যখন মিলন ঘটে তখনই আমরা তাকে ব্যঞ্জন সন্ধি বলি। দেখো একটা জিনিস সবসময় তোমাদের বলি, তোমাদের হয়তো সংজ্ঞা কোথাও লিখতে দেবে না, কিন্তু বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার রাখতে হবে। কিন্তু কনসেপ্ট না ক্লিয়ার রাখলে তোমরা গ্রামার, আমার মনে হয়, শুধু এক্সাম্পল মুখস্থ করে কিন্তু খুব একটা লাভ হবে না। এক্সাম্পল অবশ্যই মুখস্থ করবে। কখন মুখস্থ করবে? যখন তোমরা ধরো পরীক্ষার আগের দিন তোমরা রিভাইজ দিচ্ছ বা দুদিন আগে রিভাইজ দিচ্ছ, কিন্তু তার আগে তোমাদের বলবো রুলসগুলো একটু দেখে যাও, আমার মনে হয় তোমাদের খুব একটা ক্ষতি হবে না। চলো প্রথমে আমরা প্রথম রুলসে যাই। প্রথম রুলসে কি বলা আছে দেখো, স্বরবর্ণ বর্গের, দেখো আমি এখানে হাইলাইট করে দিচ্ছি প্রথম রুলটা, স্বরবর্ণ বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ। দেখো এর আগের দিন তোমাদের আমি বর্গগুলো সম্পর্কে পড়িয়েছি। 5টা আমাদের বর্গ আছে, ক, চ, ট, ত, প। বর্গের ভাগগুলো, অঘোষ বর্ণ কি, ঘোষ বর্ণ কি। তো আমার মনে হয় যারা আমার ধ্বনি বর্ণের ভিডিওটা দেখোনি তারা ওইটা দেখে এখানে এসো, নইলে কি তোমরা কানেক্ট করতে পারো না যে বর্গের তৃতীয় বর্ণ কোনটা, চতুর্থ বর্ণ কোনটা, পঞ্চম বর্ণ কোনটা। ঠিক আছে, তো এখানে আমি আর ডিটেলসে বলছি না, শুধু আমি তোমাদের রুলসটা বলছি আর এক্সাম্পলগুলো বলছি। সো দেখো, স্বরবর্ণ বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কিংবা জরল বহ থাকলে বর্গের প্রথম বর্ণ স্থানে সেই বর্গের তৃতীয় বর্ণ হয়। দেখো খুব সহজ, আমি এক্সাম্পল তোমাদের আগে বোঝাচ্ছি। দেখো দিগন্ত, গটা কি, ক বর্গের তৃতীয় বর্ণ, তাই তো। দেখো এখানে কি বলেছে, বর্গের তৃতীয় বর্ণ হয় কিভাবে না, বর্গের যদি কোনো বর্গের প্রথম বর্ণ, বর্গের এই দেখো কটা কি, কটা হচ্ছে বর্গের প্রথম বর্ণ এবং তার সঙ্গে কি আছে, স্বরবর্ণ আছে। ঠিক আছে, এর মিলনে কি হচ্ছে না, বর্গের এই যে থাকলে বর্গের প্রথম বর্গের যে স্থানটা বা প্রথম যে বর্ণ তার স্থানে কি হচ্ছে, বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে। দেখো কটা পাল্টে গিয়ে কি হচ্ছে, গ হয়েছে। তো এইরকম ভাবেই বাকি এক্সাম্পল গুলো চলো আমরা একে একে বুঝিয়ে নিই। ষট যুক্ত আনন সমান কি হচ্ছে, ষড়ানন। জগৎ যুক্ত ঈশ কি হচ্ছে, জগদীশ। বাক যুক্ত ধারা সমান বাগধারা। দিক যুক্ত বিজয়ী সমান দিগ্বিজয়ী। উদ যুক্ত যম সমান উদ্যম। উদ যুক্ত ভব সমান উদ্ভব। দিক যুক্ত দর্শন সমান দিগদর্শন। দিক যুক্ত গজ সমান দিগ্গজ। উদ্যুক্ত ঘাটন সমান উদ্ঘাটন। দেখো যারা ধরো এই মুহূর্তে রুলস মনে করতে খুব প্রবলেম হচ্ছে, যে এত রুলস মুখস্থ করে যাওয়ার সম্ভাবনা, তাদেরকে বলবো তোমরা শুধু এই এক্সাম্পলগুলো পড়ে যাও, আমার মনে হয় পরীক্ষায় তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, চলো এবারে আমরা আরো কিছু এক্সাম্পল এখানে আছে দেখে নিই। দেখো এক্সাম্পল কি দেওয়া আছে এখানে, ষট যুক্ত ঋতু সমান ষড় ঋতু। প্রাগ যুক্ত জ্যোতিষ সমান প্রাগ জ্যোতিষ। তদযুক্ত ভব সমান তদ্ভব। তদযুক্ত রূপ সমান তদ্রূপ। নিজ যুক্ত অন্ত সমান নিজন্ত। বাক যুক্ত দেবী সমান বাগদেবী। তৎযুক্ত অনন্তর সমান তদনন্তর। তদযুক্ত অবধি সমান তদবধি। জগৎযুক্ত ঈশ্বর সমান জগদীশ্বর। জগৎযুক্ত ইন্দ্র সমান জগৎ ইন্দ্র। ওকে, চলো আমরা পরের রুলসে চলে যাই। ন বা ম পরে থাকলে বর্গের প্রথম বর্ণ স্থানে সেই বর্গের পঞ্চম বর্ণ হয়। দেখো পরে কি আছে, ন আছে। দেখো এই এক্সাম্পলগুলোই প্রত্যেকটাই ন আছে বা ম আছে। প্রত্যেকটা দেখো ম বা দন্তীয় ন, কিন্তু যে কোনো একটা আছে। থাকলে কি হবে না, বর্গের প্রথম বর্ণর স্থানে কি হবে না, সেই বর্গের পঞ্চম বর্ণ হয়। তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে হচ্ছে। ধরো এই এক্সাম্পলটা আমরা দেখছি, দিক যুক্ত নির্ণয়। ঠিক আছে, এই এক্সাম্পলটা দেখো, এই দেখো বর্গের প্রথম বর্ণ ক কি, বর্গের প্রথম বর্ণ ক বর্গ, ক হচ্ছে প্রথম বর্ণ, তো এই স্থানে কি হচ্ছে, উ হচ্ছে। দেখো তাহলে দিক যুক্ত নির্ণয় আমরা যদি বলি তাহলে কি হচ্ছে, আমাদের দিক নির্ণয় হচ্ছে। ওকে, সো দেখো বাকি এক্সাম্পলগুলো আমরা দেখে নিই। জগন্নাথ, চিন্ময়,
তারপরে দেখো দিকযুক্ত মণ্ডল, দিং মণ্ডল, স্বরযুক্ত মাস, শন মাস, দিকযুক্ত নাক, দিং নাক। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলছি, চাইলে রুলসগুলো তোমরা মনে রাখবে, আর না যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে বলবো তোমরা কিন্তু জাস্ট এক্সাম্পলগুলো দেখে যাবে, তাহলে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো তাহলে চলে যাচ্ছি আমাদের পরবর্তী এক্সাম্পল। আরও কিছু আছে এই রুলস থেকে, সেগুলো দেখে নিই। বাকি এক্সাম্পলগুলো কি রয়েছে? বাকযুক্ত ময়, বাংময়, মৃৎযুক্ত ময়, মৃন্ময়, জগৎযুক্ত মাতা, জগন্মাতা, স্বরযুক্ত নতি, স্বর্ণবতী। ওকে, চলো চলে যাচ্ছি আমাদের পরবর্তী রুলসে। পরবর্তী রুলসটা খুব ইম্পর্টেন্ট, কেননা এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন দেয়। বলছে স্বরবর্ণের পর ছ থাকলে সেই ছ স্থানে চয়ে ছ হয়। দেখো আমি বলছি তরুযুক্ত ছায়া, তাহলে তরু এটা কি? রয়ে হর্ষ, আর হর্ষটা কি? স্বরবর্ণ। তো স্বরবর্ণের পরে ছ থাকলে দেখো ছটা কি? ছটা হচ্ছে তোমাদের ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণ বলবো না, এখানে ছ বলবো। তাহলে স্বরবর্ণের পর ছ থাকলে কি হচ্ছে? চয়ে ছ হচ্ছে। দেখো তরু ছায়া। আবার পরের এক্সাম্পল দেখো মুখযুক্ত ছবি, তাহলে কি বলছি? মুখচ্ছবি। বি হর্ষই, তাহলে বি যুক্ত ছেদ, বিচ্ছেদ। একযুক্ত ছত্র, একচ্ছত্র। ওকে, আরো কিছু এক্সাম্পল আছে, দেখো দেখে নি। আযুক্ত ছাদন, আচ্ছাদন, রাজযুক্ত ছত্র, রাজচ্ছত্র, আলোকযুক্ত ছটা, আলোক ছটা, পরিযুক্ত ছদ, পরিচ্ছদ, পরিযুক্ত ছন্ন, পরিচ্ছন্ন, পরিযুক্ত ছেদ, পরিচ্ছেদ, প্রযুক্ত ছদ, প্রচ্ছদ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী রুলসে। দেখো পরবর্তী রুলস নাম্বার 4 কি দেওয়া আছে আমাদের জন্য? চ বা ছ পরে থাকলে ত বা দ এর স্থানে চ হয়। খুব সহজ, চ বা ছ যদি পরে থাকে, দেখো এখানে চ পরে আছে এবং তার আগে যদি ত বা দ থাকে, ত মানে খণ্ডত্ব আর কি, খণ্ডত্ব বা যদি দ থাকে তাহলে সেই স্থানে চ হয়। কিভাবে হচ্ছে দেখো, চলত চিত্র, দেখো আগে কি আছে? ত, খণ্ডত্ব আছে, পরে চ আছে, তাহলে মিলে কি হচ্ছে? চ হচ্ছে, মানে চলচ্চিত্র। ওকে, বিপদযুক্ত চিন্তা, বিপদ চিন্তা, শরৎযুক্ত চন্দ্র, শরৎচন্দ্র, উদযুক্ত ছেদ, উচ্ছেদ, তৎযুক্ত ছবি, তৎছবি, উদযুক্ত ছল, উচ্ছল। দেখো প্রত্যেকটাতেই কি এসছে? একটা করে চ চলে এসছে। ওকে, চলো আরো কিছু এক্সাম্পল আছে, আমরা দেখে নিই। সৎযুক্ত চরিত্র, সচ্চরিত্র, উদযুক্ত চারণ, উচ্চারণ, বৃহৎযুক্ত ছিদ্র, বৃহৎ ছিদ্র। ওকে, চলো পরের এক্সাম্পল আমরা দেখে নিই কি বলেছে। জ বা ঝ পরে থাকলে ত বা দ স্থানে জ হয়। দেখো প্রথম পরে কি আছে? জ আছে, আর এখানে দেখো ঝ আছে, তাহলে জ বা ঝ যদি পরে থাকে তাহলে ত বা দ স্থানে, এই যে খণ্ডত্ব স্থানে বা দ স্থানে, এই যে দ স্থানে কি হচ্ছে? জ আসছে। জ মানে বর্গীয় জ আসছে। দেখো উদযুক্ত জল, উজ্জ্বল হচ্ছে। কুদযুক্ত ঝটিকা, কুজ্ঝটিকা, তৎযুক্ত জন্য, তৎজন্য। ওকে, চলে যাচ্ছি আমাদের পরবর্তী রুলসে। রুলস এবং এক্সাম্পল সমস্ত কিছু একসঙ্গে আলোচনা করছি। ল পরে থাকলে ত বা দ স্থানে ল হয়। দেখো পরে এখানে কি আছে? ল আছে, তাহলে ত বা দ স্থানে, খণ্ডত্ব বা দ স্থানে কি হচ্ছে? ল হচ্ছে। উদযুক্ত লিখিত, উল্লিখিত, উদযুক্ত লাস, উল্লাস, উদযুক্ত লেখ, উল্লেখ, তদযুক্ত লীলা, তল্লীলা, উদযুক্ত লঙ্ঘন, উল্লঙ্ঘন, তদযুক্ত লিখিত, তল্লিখিত। ওকে, চলো পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি। তালব্যস্য পরে থাকলে ত বা দ স্থানে চ এবং তালব্যস্য স্থানে ছ, উভয় মিলে চয়ে ছ হয়। একটু সহজ করে বোঝাচ্ছি, দেখো তালব্যস্য যদি পরে থাকে, দেখো প্রত্যেকটা এক্সাম্পলেই তালব্যস্য আছে, তালব্যস্য আছে, তালব্যস্য আছে, তালব্যস্য আছে। ত বা দ স্থানে মানে এই যে খণ্ডত্ব স্থানে বা আমরা দ স্থানে বলতে পারি চ। ত বা যদি ত এবং দশ থাকে তাহলে কি হবে? চ হবে। এই দেখো চ এসছে। আর কি তালব্যস্য, দেখো দুটোই কিন্তু চেঞ্জ হচ্ছে। এই খণ্ডত্বটা কি হচ্ছে? চ হচ্ছে, আর তালব্যস্যটা কি হচ্ছে? ছ হচ্ছে। বুঝতে পারছো? উভয় মিলে কি হচ্ছে? চয়ে ছ হচ্ছে। ওকে, তাহলে দেখো উযুক্ত শ্বাস থেকে উচ্ছ্বাস, উযুক্ত শৃঙ্খল থেকে উচ্ছৃঙ্খল, চলযুক্ত শক্তি থেকে চলৎ শক্তি, তৎযুক্ত শ্রবণ থেকে তৎশ্রবণ। ওকে, দেখো ভালো করে কিন্তু দেখবে কোথায় হসন্ত আছে, কোথায় খণ্ডত্ব আছে, কোথায় চেঞ্জগুলো হচ্ছে, কিভাবে যুক্ত হচ্ছে। বারবার তোমরা এক্সাম্পলগুলো পড়বে, আর সময় যদি থাকে তাহলে কিন্তু রুলসগুলো পড়বে, নইলে আদারওয়াইজ বারবার বলছি রুলস পড়ার দরকার নেই, তোমরা কিন্তু এক্সাম্পলগুলোই শুধু পড়ে নিতে পারো। চলো পরবর্তী দেখো রুলস কি বলেছে। হ পরে থাকলে, দেখো প্রত্যেকটাতে কি আছে? হ আছে। হ যদি পরে থাকে তাহলে ত বা
ত স্থানে কি হয় দ হয়, এই দেখো খণ্ডস্থ স্থানে কি হচ্ছে দ হচ্ছে, আর হ স্থানে কি হচ্ছে ধ হচ্ছে। তাহলে উদযুক্ত হত মিলে কি হচ্ছে, আর উভয় মিলে কি দয়ে ধ হচ্ছে। তাহলে উদ্ধত, উদযুক্ত হার উদ্ধার, পদযুক্ত হতি পদ্ধতি, তদযুক্ত হিত তদ্ধিত, উদযুক্ত হৃত উদ্ধৃত। ওকে, চলো চলে যাচ্ছি আমাদের পরবর্তী এক্সাম্পলে। দেখো পরবর্তী এক্সাম্পল কি বলেছে, খুব ইম্পর্টেন্ট একটা রুলস এখানে রয়েছে। ট বা ঠ পরে থাকলে, দেখো এখানে ট আছে, এখানে ঠ আছে, ট বা ঠ পরে থাকলে ত বা দ স্থানে ট হয়। দেখো ত বা দ স্থানে কি হচ্ছে ট হচ্ছে। আর ড বা ঢ যদি পরে থাকে, এই যে দেখো ঢ হচ্ছে পরে আছে, তাহলে ত স্থানে কি হচ্ছে ড হচ্ছে। ওকে, তাহলে কি বললাম, দেখো এখানে দেখো ট পরে আছে, দেখো সেকেন্ডে পার্টটায় কি আছে ট পরে আছে, তাহলে ট যদি পরে থাকে তাহলে ত বা দ স্থানে, যে দ স্থানে কি হচ্ছে ট আসছে, কিন্তু যদি ড বা ঢ পরে থাকে তাহলে ত স্থানে কি হচ্ছে ড আসছে। কিভাবে হচ্ছে বুঝতে পারছো চেঞ্জটা? তাহলে এবারে এক্সাম্পলগুলো আমরা পড়ে নিই। তদযুক্ত টিকা তটটিকা, উদযুক্ত ডিন উড্ডিন, বৃহৎযুক্ত ঠক্কুর বৃহৎ ঠক্কুর, বৃহৎযুক্ত ঢক্কা বৃহৎ ঢক্কা। খুব ইম্পর্টেন্ট এই ব্যঞ্জন সন্ধি, কেননা এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন প্রচুর আসে। ওকে, চলো চলে যাচ্ছি আমাদের পরবর্তী রুলসে। রুল নাম্বার 10 কি বলেছে দেখো, শয়ের পরে ত বা থ থাকলে, দেখো এখানে শয়ের পরে ত আছে বা এখানে থ আছে, তাহলে ত স্থানে ট হচ্ছে, দেখো ত স্থানে কি হচ্ছে ট হচ্ছে, এবং থ স্থানে কি হচ্ছে ঠ হচ্ছে। তাহলে ত থেকে ট আর থ থেকে ঠ। তাহলে ব্রিজযুক্ত তি বৃষ্টি, ক্রিসযুক্ত তি কৃষ্টি, আকৃষ্টযুক্ত তি ট ত আছে এখানে ত আকৃষ্ট, সসযুক্ত থ ষষ্ঠ, দৃশযুক্ত তি দৃষ্টি, প্রবেশযুক্ত ত প্রবিষ্ট। ওকে, চলো চলে যাচ্ছি আমাদের পরবর্তী রুলে। রুল নাম্বার 11 কি বলেছে, জ র ল ব হ তালব্যস্য মূর্ধন্যস্য দন্তীয়স্য পরে থাকলে ম স্থানে অনুস্বার হয়। ঠিক আছে, ম স্থানে অনুস্বার। একটা জিনিস তোমাদের বলি, অনুস্বার বলি কিন্তু এটা কিন্তু অনুস্বার নয় উচ্চারণটা, এটাকে আমরা অনুস্বর বলি। ওকে, অনেক আমরা রুলস থাকে, রুলস বলবো না, অনেক উচ্চারণ থাকে যেমন আমরা ভুল করি। যেমন এটাকে আমরা কি বলি বলতো, এটাকে আমরা বলি তালব্যস্য, কিন্তু এটার উচ্চারণ তালব্যস্য না, এটাকে আমরা কি বলবো তালব্য স। ওকে, এটাকে আমরা কি বলি বলতো জ, বর্গের জ বলি, কিন্তু এটা বর্গের জ নয়, আমরা কি বলবো বর্গীয় জ। এটাকে আমরা কি বলি দন্তন্য বলি, কিন্তু দন্তন্য বলবো না, আমরা কি বলবো দন্তীয় ন। ঠিক আছে, তো আমার রিকোয়েস্ট প্রত্যেককেই, আমার যত স্টুডেন্ট আমি যখন পড়াই প্রত্যেককেই বলি, তোমাদেরকেও বলছি, দেখো তোমরা প্রত্যেকেই হবু শিক্ষক হতে চলেছো, প্রত্যেকে তোমরা স্কুলে যাবে, তো সেক্ষেত্রে বা অনেকে হয়তো টিউশন পড়াও, তো একটা ছোট্ট বাচ্চাকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়েই তো আমরা শুরু করি, তাই না? তো এই উচ্চারণগুলো যেন ঠিকঠাক হয় এই দিকে কিন্তু খেয়াল রাখো, কেননা একটা শিশুর শৈশবটাই তো তার ভিত্তি স্তর তৈরি করে, তাই না? তাই ছোটবেলায় যদি সে ভুল শেখে আমাদের কাছ থেকে, সেই ইম্প্যাক্টটা কিন্তু তার লাইফ টাইম অবধি চলতে থাকে। চলো এবারে দেখো কি বলেছে, জ্বর হলো ব হ তালব্যস্য মূর্ধন্যস্য দন্তীয়স্য পরে থাকলে ম স্থানে অনুস্বার হয় বা অনুস্বার, যা খুশি বলতে পারো। দেখো প্রথমে আছে সম, ম, ম স্থানে কি হচ্ছে আমরা কি বলছি অনুস্বার হয়। দেখো ম থেকে কি হচ্ছে অনুস্বার, আবার দেখো ম থেকে অনুস্বার। তাহলে সমযুক্ত যত, সংযত, সমযুক্ত বাদ সংবাদ, সর্বমযুক্ত সহ্য, সর্বং সহা, সহা এটা সর্বং সহা সরি, সমযুক্ত সার সংসার, সমযুক্ত লগ্ন সংলগ্ন, সমযুক্ত শয় সংশয়, স্বয়ংযুক্ত বরা স্বয়ং বরা, সমযুক্ত হার সংহার। চলো আরো কিছু এক্সাম্পল আছে এখান থেকে দেখে নিই। দেখো এক্সাম্পলগুলো কি বলেছে, প্রিয়ম যুক্ত বদা প্রিয়ং বদা, কিং যুক্ত বা কিংবা নয় কিংবা, ঠিক আছে আমরা কি বলি কিংবা বলি, কিন্তু উচ্চারণটা কিংবা। বসম যুক্ত বদ বসম বদ, বারম যুক্ত বার বারংবার। চলো পরের আমরা এই রুলে চলে যাই। পরের রুলে কি বলেছে, রুল নাম্বার 12 কি বলেছে দেখো আমাদের জন্য, স্পর্শবর্ণ পরে থাকলে, স্পর্শবর্ণ কোনগুলো আমি তোমাদের আগের দিন পড়িয়েছিলাম, যেই বর্ণগুলো উচ্চারণে কি হয় আমাদের জীব কোথাও না কোথাও স্পর্শ করে, কোথাও না কোথাও মানে কি কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ কোথাও না কোথাও স্পর্শ করে। স্পর্শবর্ণ কটি, স্পর্শবর্ণ 25টি, তাই তো, এবং এই 25টিকে কি বলা হয় বর্গীয় বর্ণ বলা হয়, কেননা এগুলো বর্গের অন্তর্ভুক্ত। ক, চ, ট, ত, প, তাই তো, এগুলো আমাদের 5টা বর্গ। সো চলো এবারে কি বলেছে দেখো, স্পর্শবর্ণ পরে থাকলে, দেখো ক, গ, চ, ধ, ত, এগুলো কি স্পর্শবর্ণ পরে থাকলে
পদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হয়, দেখো ম স্থানে কি হচ্ছে, অনুস্বর হচ্ছে। অথবা যে বর্গের বর্ণ পরে থাকে সেই বর্গের পঞ্চম বর্ণ হয়। দেখো ক বর্গের শেষ বর্ণ কোনটা, উ, দেখো ক থেকে উ, এটা একটা বর্গ, তাহলে ক স্থানে কি হচ্ছে, উ হচ্ছে, এটাই এখানে বলা আছে। চলো এবারে এক্সাম্পলগুলো আমরা পড়ে নিই। সমযুক্ত কল্প, সংকল্প বা সংকল্প দুটোই করা যেতে পারে। সমযুক্ত গীত সঙ্গীতও বলা যেতে পারে, সঙ্গীতও বলা যেতে পারে। কিমযুক্ত চিত, কিঞ্চিত। সমযুক্ত ধান, সন্ধান। সমযুক্ত তাপ, সন্তাপ। গমযুক্ত তব্য, গন্তব্য। সমযুক্ত কলন, সংকলন বা সংকলন, যে কোনো একটা বলা যেতে পারে। সমযুক্ত চালন, সংচালনও বলা যেতে পারে, সঞ্চালনও বলা যেতে পারে। দেখো এই যে তোমরা এক্সাম্পলগুলো পড়ছো, এখান থেকে তোমরা কিন্তু বানানো শিখতে পারবে। দেখবে কিছু কিছু সময় তোমাদের ইংরেজির ক্ষেত্রে দেয়, বাংলার ক্ষেত্রেও দেয়, যে সঠিক বানান কোনটি নির্ণয় করো। তো সন্ধিগুলো তোমরা যদি ভালো করে পড়ো, আমার মনে হয় কিন্তু এখান থেকে অনেক বানানো তোমরা শিখবে, যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। চলো পরের এক্সাম্পলে কি বলেছে, বসুমযুক্ত ধরা, বসুন্ধরা। সামযুক্ত তর, শান্ত। সমযুক্ত মান, সম্মান। কিন্তু সমযুক্ত কার, সংস্কার। সমযুক্ত কৃত, এগুলো ব্যতিক্রম। সমযুক্ত কৃত, সংস্কৃত। সমযুক্ত রাজ, সম্রাট। ওকে, চলো পরের আমরা রুলসে চলে যাই। রুল নাম্বার 13 কি বলেছে দেখো। রুল নাম্বার 13 আমাদের জন্য কি রয়েছে, বর্গের প্রথম অথবা দ্বিতীয় বর্ণ, তাহলে বর্গের প্রথম, ধরো ক বর্গ ধরি, ক বর্গের কত প্রথম বর্ণ, খ হচ্ছে দ্বিতীয় বর্ণ, তাহলে বর্গের প্রথম অথবা দ্বিতীয় বর্ণ কিংবা তালব্য স, মূর্ধন্য স, দন্তীয় স পড়ে থাকলে, মানে যে কোনো একটা স যদি পড়ে থাকে, বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণস্থানে সেই বর্গের প্রথম বর্ণ হয়। কি বললাম, তাহলে বর্গের প্রথম অথবা দ্বিতীয় বর্ণ কিংবা যদি তালব্য স থাকে, মূর্ধন্য স থাকে, দন্তীয় স থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়, বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ স্থানে আমরা কি বসাতে পারি, সেই বর্গের প্রথম বর্ণই আমরা বসাতে পারি। ওকে, দেখো এখানে কি আছে, কমল। এই দেখো হৃদযুক্ত কমল, তাহলে ক, ক স্থানে কি হচ্ছে, আমরা তৃতীয় বা চতুর্থ বর্ণের স্থানে আমরা কি করছি, সেই কটাকেই আনছি। তাহলে হৃদযুক্ত কমল, হৃদ কমল। আপদযুক্ত কাল, আমরা কি বলতে পারি, আপদ কাল। ক্ষুধাযুক্ত পিপাসা, ক্ষুধ পিপাসা। ক্ষুধযুক্ত পীড়িত, ক্ষুধ পীড়িত। ওকে, চলো পরের রুলস দেখো। উৎ উপসর্গের পর স্থা বা স্তনব ধাতুর সকারের লোপ হয়। দেখো এগুলো বেশি রুলসগুলো তোমাদের জানার দরকার নেই, এগুলো থেকে শুধু তোমরা এক্সাম্পলগুলো পড়ে নাও। উৎযুক্ত স্থান থেকে কি হয়, উত্থানও হয়, উত্থানও হয়। উৎযুক্ত স্থিত থেকে উত্থিত হয়। উৎযুক্ত স্তম্ভন থেকে উত্তম্ভন বা উত্তম্ভন, যে কোনো একটা বলতে পারো। উৎযুক্ত স্থাপিত থেকে উত্থাপিত। চলো পরের রুলসটা আমরা দেখে নিই। পরের রুলস আবারও বলছি, এগুলো থেকে তোমাদের খুব একটা উপসর্গ তোমরা এতটা মনে রাখতে পারবে না, খুব প্রেশার হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এক্সাম্পলগুলো শুধু দেখে নেবে। সমযুক্ত কৃত, সংস্কৃত। সমযুক্ত কার, সংস্কার। পরিযুক্ত কৃত, পরিষ্কৃত এবং পরিযুক্ত কার, পরিষ্কার। তো মোটামুটিভাবে তোমাদের আমি ব্যঞ্জন সন্ধি যেগুলো ইম্পর্টেন্ট, দেখো ব্যঞ্জন সন্ধির তো শেষ নেই, অনেক সন্ধির নিয়ম আছে। তো আমার মনে হয় না এত কিছু করার দরকার আছে, যেগুলো তোমাদের আপকামিং টেট পরীক্ষার জন্য দরকার সেগুলোই আমি তোমাদের কিন্তু এখানে দিয়েছি। আর তোমরা চাইলে পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো টেলিগ্রাম চ্যানেল সলিউশন থেকে কিন্তু তোমরা পিডিএফটা কালেক্ট করে নেবে। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেককেই বলবো ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থেকো। 24 তারিখ পরীক্ষা হবে, এটা ভেবেই কিন্তু তোমরা এগিয়ে যাও এবং তোমরা প্রিপারেশন নাও। আমি তোমাদের চেষ্টা করছি যেগুলো বাকি রয়েছে সেই সব টপিকগুলো কভার করে দেওয়া, তার সঙ্গে প্র্যাকটিস সেট, মক টেস্ট আমি কিন্তু রীতিমতো নেওয়ার চেষ্টা করছি। কিছু থিওরিও বাকি আছে, সেগুলোও আমি কয়েকদিনের মধ্যে তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, প্রত্যেকেই কিন্তু পড়াশোনাটাকে মন দিয়ে করো। টেট পরীক্ষা কিন্তু হচ্ছে 24 তারিখে হচ্ছে, তো সেটা মাথায় রেখে, লক্ষ্যমাত্রা রেখে কিন্তু তোমরা এগিয়ে যাও। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।